1956 বাংলার ইতিহাসে সবথেকে ডাইভার্স ও কমপ্লিকেটেড একটা বছর। রাতারাতি বদলে যায় বিশাল একটা ভৌগোলিক মানচিত্র। পুরো একটি পাহাড়ি অঞ্চল তলিয়ে যায় পানির নিচে। বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্টস, দিস ইজ নট এ ন্যাচারাল ডিজাস্টার, ইটস এ ম্যান-মেড হিস্টোরি, অ্যান্ড দ্য হিস্টোরি ক্রিয়েট দ্য গ্রেট কাপ্তাই লেকস। হে গাইজ, আমি অপর্ণা দাফি আপনাকে স্বাগত জানাচ্ছি একটি ব্র্যান্ড নিউ অ্যাডভেঞ্চার গল্পে। আজকের ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব বাংলাদেশের সব থেকে সুন্দর জেলা রাঙ্গামাটির গভীরে কাপ্তাই লেকের পারদে পারদে লুকিয়ে থাকা প্রতিটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের খুঁজে এক অসাধারণ রোমাঞ্চকর ভ্রমণ গল্পে। আর এই অভিযানে আমি আপনাকে নিয়ে যাব আকাশ ছোঁয়া পাহাড়ের চূড়া থেকে নীল জলরাশির গভীর পর্যন্ত। খুঁজে দেখব প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিটি রহস্য। লেটস গো স্টার্ট ফ্রম দ্য স্টার্ট পয়েন্ট। আমাদের ঢাকা টু রাঙ্গামাটি যাত্রার শুরুটা ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে। এই যাত্রায় আমরা ভ্রমণ করি হানিফ পরিবহনের একটি নন এসি বাস দিয়ে, যার ভাড়া পড়েছিল 870 টাকা পার পার্সন। রাত 8টা 45 মিনিটের বাস করে ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু হয় রাঙ্গামাটির উদ্দেশ্যে। রাত 2টা নাগাদ আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লার বিখ্যাত হোটেল নূরজাহানে। পূর্ব তিক্ত অভিজ্ঞতা থেকে যাত্রা বিরতির এই হোটেলগুলোতে খাবারের মান ও দাম বিবেচনায় আমরা কিছু খাবো না বলেই ডিসাইড করি। তবে সেখানে থাকা এই খাঁটি গরুর দুধের গরম গরম চা আমাদের যাত্রা বিরতিকে নিমিষেই চাঙ্গা করে তোলে। সকাল 6টা নাগাদ যখন আমাদের চোখ খুলে আমরা নিজেদের আবিষ্কার করি রাঙ্গামাটির পাহাড় চিরে গড়ে ওঠা আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তায়। নিঃসন্দেহে এই রাস্তা আপনাকে একটি রোলার কোস্টারের ফিল দেবে। তবে ঘুম থেকে উঠেই এই ফিল আপনাকে ইলেকট্রিক শকও দিতে পারে। তিক্ত অভিজ্ঞতা থেকে অ্যাডভাইস, বাসের সামনের সিট অ্যাভয়েড করার ট্রাই করুন। আমাদের ঢাকা টু রাঙ্গামাটি বাস জার্নি শেষ হয় রাঙ্গামাটি রিজার্ভ বাজার নামে এই বাস স্ট্যান্ডে। আমাদের রাঙ্গামাটি ভ্রমণ ছিল 2 দিনের, তাই প্রথমেই আমরা ডিসাইড করি একটি হোটেল খুঁজে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে এবং ফ্রেশ হয়ে বের হব। গুড মর্নিং গাইস ফ্রম রাঙ্গামাটি। আমরা এখন একটা হোটেল নিয়েছি, এটার নাম হচ্ছে হোটেল ইশিকা। আপনারা রিজার্ভ বাজার নামলেই সাথে এই হোটেলটা পেয়ে যাবেন। খুব রিজনেবল প্রাইসের মধ্যে তারা আমাদেরকে একটা রুম অফার করছে। সো গাইস, আমরা এখন আসছি চড়াঘাটে। রিজার্ভ বাজার থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটা লাগে। রাঙ্গামাটি ও কাপ্তাই লেক সব থেকে সুন্দরভাবে এক্সপ্লোর করার একমাত্র মাধ্যম হচ্ছে একটি নৌকা। শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য নয়, স্থানীয় যারা বসবাস করে তাদেরও চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌপথ। তাই রিজার্ভ বাজার এই ফেরিঘাটটি সবসময় ব্যস্ততার মধ্যে থাকে। তবে ট্যুরিস্টদের জন্য রয়েছে স্পেশাল সাজানো কিছু নৌযান। এটা হচ্ছে ফেরিঘাট। এখান থেকে মূলত আপনারা সবগুলো নৌকা ভাড়া নিতে পারবেন ফর এন্টায়ার কাপ্তাই লেক। আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করতে যাচ্ছি। দোতলায় নৌকাটি আমরা সারাদিনের জন্য ভাড়া করি মাত্র 2000 টাকায়। নৌকার মালিক হুসাইন মামা নিতান্তই সহজ সরল ও ভদ্রলোক। নৌকার সাথে ফ্রিতে একজন ট্রাভেল গাইড পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সকাল 8টা 30 নাগাদ আমাদের নৌকাটি রিজার্ভ বাজার ফেরিঘাট ছেড়ে যাত্রা শুরু করে কাপ্তাই লেকের উদ্দেশ্যে। এই যাত্রায় গন্তব্য একটাই, হারিয়ে যাওয়া যান্ত্রিক কোলাহল থেকে বহু দূরে। আমার জীবনে এমন একটি সকাল যখন চোখ খোলার পর একরাশ মুগ্ধতা নিয়ে আমি তাকিয়েছিলাম খোলা আকাশের দিকে। দূরে দাঁড়িয়ে থাকা আবছায়া পাহাড়গুলো যেন মায়াবী ডাকে ডাকছিল। মাথার ওপরে জলমলে নীল আকাশ, সকালের মিষ্টি রোদ, লেকের ছোট ছোট ডেগুলো ভেঙে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই পাহাড়ি মায়াবী ডাকে। প্রকৃতি যেন দুহাত মেলে আমাদের স্বাগতম জানাচ্ছে। সকাল 9টা নাগাদ আমাদের নৌকাটি ভিড় করে নির্মাণনগর বৌদ্ধ মন্দির নামে এই গ্রামে। প্রচণ্ড রোদ এখানে, আর আমাদের ঠিক পিছনে ওখানে হচ্ছে পাহাড়ে বৌদ্ধ মন্দিরটা। মূলত দ্বীপের মতো ছড়িয়ে ছিটে থাকা এই ছোট ছোট পাহাড়গুলোতে বাস করে কিছু পাহাড়ি উপজাতি গোষ্ঠী। আর ধর্মীয়ভাবে তারা প্রধানত বৌদ্ধ ধর্মকে বিশ্বাস করে থাকে। তাদের এই ধর্মের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থেকে নির্মাণ করা হয়েছে এই বৌদ্ধ মন্দিরটি।
আপনারা যারা কাপ্তাই লেক ভ্রমণে গিয়ে এই মন্দিরটিকে ভিজিট করবেন তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আপনারা দয়া করে তাদের এবং তাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই মন্দিরটি ভিজিট করুন। মন্দিরটি নোংরা করা থেকে বিরত থাকুন এবং সেখানে গিয়ে কোনো প্রকার অশালীন আচরণ করবেন না। আমরা এখন বৌদ্ধ মন্দিরটা দেখলাম। এটা হচ্ছে আপনার একটা স্পটের নাম। তো এখান থেকে আপনি এটার পিছনে এবং সামনে দুই দিক দিয়ে একদম সিনারিও টাইপ একটা সিন দেখতে পাবেন। পুরা এদিক দিয়ে পুরো একটা বিশাল একটা পাহাড়, আর এই পাশে যেটা আমাদের নৌকার বোটগুলা দাঁড় করানো আছে এই পাশেও বিশাল পাহাড়, আর সামনে হচ্ছে আপনার লেকটা। কি এগুলো আমরা বলি কি বলে রেবেকো, এগুলো অরিজিনাল পাহাড়ি ফল, জঙ্গলি ফল এগুলা। আচ্ছা, তো এখানে আপনারা ড্রিঙ্কস, তারপর কোকোনাট, পাইনাপেল এগুলো ছাড়াও আরও টুকটাক জিনিস পেয়ে যাবেন। পাহাড়ি এই ক্ষুদ্র জনগোষ্ঠীদের জীবন আমাদের স্বাভাবিক জীবন থেকে বেশ আলাদা। তাদের এই জীবনযাপনকে আরও কাছ থেকে দেখার এবং শেখার উদ্দেশ্যে আমরা তাদেরই একটি গ্রামে যাব বলে ঠিক করি। গ্রামটির নামই আদিবাসী গ্রাম। এটা হচ্ছে বিখ্যাত আদিবাসী গ্রাম। আপনারা আমাদের পিছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, 150 বেশি সিঁড়ি হবে, আপনারা দেখেন। অনেক উপরে, প্রায় 15 তলা বিল্ডিং তো হবেই। গ্রামে পুরুষদের প্রধান জীবিকা মৎস্য শিকার করা। গ্রামের নারীরা বেশ কয়েকটি দোকান পরিচালনা করে থাকে পর্যটকদের উদ্দেশ্য করে। এই সকল দোকানে তারা তাদের নিজস্ব কালচারাল পোশাক আদি এবং গহনা আদি বিক্রি করে থাকে, আর এই সকল পোশাক আদি তাদের নিজের হাতেই উৎপাদন করা হয়। আমি একদম নিচ থেকে আসছি। নিচ থেকে মূলত এই গ্রামগুলো শুরু হয়। আমার পিছনে নিচে অনেকগুলো ঘরবাড়ি আছে, আর উপরেও অনেকের ঘরবাড়ি আছে। তো আমরা নিচে অনেকে জিজ্ঞেস করলাম যে উপরে যাওয়া যায় কিনা। উনি বললেন যে যান, উপরে আর সুন্দর জিনিস আছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এটাই যে তারা খুব ফ্রেন্ডলি আমাদের সাথে বিহেভ করছে। নর্মালি আপনি আসি একবারের মতো, বাট তারা কিন্তু এখানে ডেইলি হাজার হাজার টুরিস্ট ফেস করে। সবাই কিন্তু তাদের সাথে নিচ থেকে কথা বলতে চায়। তো তারা আমাদেরকে বললো যে কিছু কিছু সময় তারা বিরক্ত হয়, স্বাভাবিক, বাট বাকি সময়টা তাদেরও ভালো লাগে যে টুরিস্ট আসছে এখানে। তাদের সাথে বেশ কিছুক্ষণ আন্তরিক সময় কাটানোর পর আমরা জানতে পারি তাদের জীবনের বেশ কিছু দুর্বিষহ ঘটনা। 1956 সালে কর্ণফুলী নদীতে বাঁধ সৃষ্টি করে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সেই সময়ে এই পাহাড়ি জলের সৃষ্টি হয় কাপ্তাই লেক। তখন 1 লক্ষ মানুষ তাদের বসতি হারিয়ে বাধ্য হয়ে মাইগ্রেট করে 54,000 হেক্টরের বেশি ফসলি জমি তারা স্যাক্রিফাইস করে। তবে তাদের এই স্যাক্রিফাইস দ্বারা উৎপাদিত জলবিদ্যুৎ থেকে তারা পুরোপুরি বঞ্চিত। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই গ্রামগুলোতে কোথাও ইলেকট্রিসিটি নেই। আমরা এখন আদিবাসী গ্রামের যে উপজেলাটা, এটা সবচেয়ে উপরে উঠতেছি এবং এটাই একমাত্র পাহাড় এখন পর্যন্ত আমি যেটার উপরে উঠবো। আমার সাথে রবিন হুসাইন, ও টায়ার্ড হয়ে গেছে আর উঠতে পারতেছে না। আমরা আসলে নন এসি বাস দিয়ে আসছি, বিকজ রাঙ্গামাটিতে আসলে স্লিপিং কোচ নেই, সরাসরি কোনো স্লিপিং কোচ ঢাকা থেকে পাওয়া যায় না। তো আর বসে বসে আসলে খুব বেশি ঘুমানো যায় না, আমরা ঘুমাইতে পারি না সারা রাত। বাট আমার কাছে কেন জানি টায়ার্ড লাগে না, কোজ এত সুন্দর দৃশ্য ম্যান। শুধুমাত্র টায়ার্ডনেসের এক্সকিউজ দিয়ে আমি এগুলো মিস করতে পারি না। চলুন আপনাদের সাথে উপরে দেখা হবে। আমাদের জীবনে হুট করে এমন কিছু মোমেন্ট এসে থাকে যেগুলো আমরা লাইফ টাইম মেমোরাইজ করে থাকি। বারকল উপজেলার ওই পাহাড়ের উপরে আমি এমন কিছু মোমেন্টসই এনজয় করি। দ্যাট ওয়াজ লাইক ওয়ান্স ইন এ লাইফ টাইম। এটা আমার লাইফের বেস্ট কয়েকটা মোমেন্টের মধ্যে একটা। আমি 2025 সালের শুরুতে নিজেকে একটা প্রমিস করেছিলাম যে আমি আমার পুরো দেশটাকে এক্সপ্লোর করব। সেই প্রমিসেস থেকে আমি বছরের প্রথমে কক্সবাজার যাই এবং তারপরে আমি শ্রীমঙ্গল যাই এবং বর্তমানে আমি রাঙ্গামাটি আছি। দিস ইজ দ্য থার্ড অ্যাটেম্প্ট অফ মি টু এক্সপ্লোর মাই কান্ট্রি। আমার লাইফে যখনই এমন হয় যে আমি কোনো একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছি না, কোনো একটা প্রবলেম সলিউশন খুঁজে পাচ্ছি না, কোনো একটা ডাউট ক্লিয়ার হচ্ছে না, লাইফের সব কিছু এক জায়গায় স্টাক হয়ে আছে, তখনই আমি ট্রাভেল করি। আই নো সেই অ্যান্সার, ডাউট ক্লিয়ার কোথাও না কোথাও এগুলো আমার মধ্যেই আছে। আই জাস্ট নিড সাম স্পেস টু কানেক্ট উইথ মি অ্যান্ড ফাইন্ড দ্য অ্যান্সার, অ্যান্ড নেচার অলওয়েজ গিভ মি দ্য স্পেস। রাঙ্গামাটিতে রয়েছে দুইটি প্রাকৃতিক ঝর্ণা। এদের নাম সুবলং ঝর্ণা। আকারে ছোট এবং বড় হওয়ায় দুইটি ঝর্ণার নাম ছোট সুবলং ঝর্ণা ও বড় সুবলং ঝর্ণা। বারকল উপজেলা থেকে আমরা সরাসরি চলে যাই ছোট সুবলং ঝর্ণায়। মৌসুমে এই ঝর্ণার রূপ থাকে ভয়ঙ্কর সুন্দর, তবে বর্তমানে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ঝর্ণাতে পানি নেই। তবে যেটুকু পানি রয়েছে তার কলকলানি এবং শীতলতায় আমরা আমাদের মন ও শরীর ঠান্ডা করে নিই।
কাপ্তাই লেক ভ্রমণে আমার সবথেকে বেশি এক্সাইটমেন্ট ছিল এই বড় সুবলং ঝর্ণা। মৌসুমে এই ঝর্ণাটির রূপ থাকে ভয়ঙ্কর সুন্দর, তবে বর্তমানে শুষ্ক মৌসুম হয় এবং দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে ঝর্ণাটি তার রূপ হারিয়েছে। সেই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখার সৌভাগ্য আমাদের হয়নি। তবে ঝর্ণার আশেপাশের পরিবেশ ছিল মৌসুমী সব রঙিন ফুলে ভরা। মাথার ওপর বিশাল দৈত্যাকার পাহাড়, আর সেই দৈত্যাকার পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার সাউন্ড ইফেক্ট এক মুহূর্তের জন্য আপনার মনে হবে আপনি যেন অন্য কোনো জগতে চলে এসেছেন। প্রকৃতি যেন আমাদেরকে জানান দিচ্ছিল এখানে প্রকৃতির রাজত্ব চলে। তো সুবলং ঝর্ণা থেকে আমরা এখন চলে যাচ্ছি। জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল। আমাদের পিছনে যদি আপনি দেখেন কি সুন্দর ফুল গাছ লাগানো, এভরিথিং ইজ সো কালারফুল। আর ফুল গাছে এই মুহূর্তে অনেক ফুল ধরে আছে, বাট ঝর্ণাতে পানি নেই। जिंदगी का असली मजा तो यहाँ पे है। চিকে পুরা এই যে লাইফ জ্যাকেট, আমার লাইফটা পুরো জ্যাকেটের ভিতরে আছে। ও ভাই রে ভাই, এ পাস করে দিস। লেকের পানি এত স্বচ্ছ আর এত ঠান্ডা, এখানে আমরা গোসল থেকে উঠতেই মন চাচ্ছিল না। আমরা একটা লং ব্যাথ নিয়েছি, এখানে প্রায় আধা ঘন্টা যাবত আমরা এখানে ছিলাম। আমরা এখন যাব হচ্ছে কি জায়গা, চাংপাংপং। সে যাই হোক, একটা উপজাতিদের একটা রেস্টুরেন্ট, সেটাতে আমাদের লাঞ্চটা করবো। রেস্টুরেন্ট তো গাইজ, আমরা এখন আছি হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট। এটাতে স্পেশাল মেনু হচ্ছে এটাই। এখানে বেম্বু চিকেন পাওয়া যায় এবং আমরা সেটাই ট্রাই করতেছি। লেট আস ইট। তো গাইজ, আমরা এখন আসছি হচ্ছে ঝুলন্ত ব্রিজে। রাঙ্গামাটির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস ঝুলন্ত ব্রিজ। এটা একটা ম্যানমেড ক্রিয়েচার। আমার কৃত্রিম জিনিসগুলোর প্রতি খুব একটা অ্যাট্রাকশন কাজ করে না। অ্যাজ ইউ গাইজ নো, দিস ইজ ফেমাস প্লেস ইন রাঙ্গামাটি। সো এখানে ক্রাউডনেসও এরকম। আর এখন হচ্ছে সময় প্রায় বিকালবেলা, তো এই সময়টাতে আসলে অনেক বেশি ক্রাউড থাকে। আর এটাই হচ্ছে মূলত ঝুলন্ত ব্রিজ। এটা ঝুলন্ত ব্রিজ হওয়ার জন্য আপনারা যখন এখানে হাঁটবেন একটা স্প্রিং ফিল করতে পারবেন যে এটা ঝুলতেছে। যে সকালে আমরা মাঝামাঝি নিউজ দেখি যে এই ব্রিজটার উপর দিয়ে পানি চলে যায়, এখন কিন্তু এই ব্রিজটা থেকে প্রায় অনেকটা নিচে পানি আছে। ঝুলন্ত ব্রিজের ডান পাশে গেলে একটা বাজার পড়ে, মোটামুটি ছোটোখাটো। এখানে আপনারা ফল ফ্রুটস সব কিছু পাবেন। মোস্ট ফেভারিট থিংস ইটস দুর্বিন কড়াইকে। এদিক দিয়ে আসলাম, এদিকে বিশাল একটা বাজার আছে। ওই বাজার পাড়িয়া এদিকে আসলে এখানে একদম লেকের সাইডটায় যত দূর চোখ যায় কাপ্তাই লেক। আর এখান থেকে আমরা ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছি। মূলত ঝুলন্ত ব্রিজটা আমরা যারা আসি এক্সাইটেড হয়ে ঝুলন্ত ব্রিজে গিয়ে ছবি তুলবো। ওটার উপরে কিন্তু পাড়া দেওয়ার মতো জায়গা নেই, এত ট্যুরিস্ট। এবং আমি যেটা দেখলাম যে ওইখান থেকে ছবি ফ্রেমিং করতে চাইলে সব ঠিকঠাকভাবে ওইটা ফ্রেমেও আসে না। নিচ থেকে ছবি তুললে বা ভিডিও করলে ওখান থেকে ফ্রেমটা ঠিক আসে। কি অবস্থা ব্রো? এখন আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজ থেকে চলে যাব। লাস্ট স্পট মেবি পলোয়েল পার্ক, সেটা এখানে কাছে, আমরা এখান থেকেই দেখা যাচ্ছে। আর ঝুলন্ত ব্রিজে গুড টাইম স্পেন্ড করতে পারবেন, বাট আমার কাছে খুব একটা ভালো লাগে না, বিকজ আমি এখানে আসছি নেচার এক্সপ্লোর করার জন্য। এসব ম্যানমেড জিনিস আমার কাছে প্রচুর আছে। আমাদের ঠিক পিছনে বিশাল একটা জ্বরের অবস্থা পূর্বাভাস পাচ্ছি, মানে সিমিলার লাইক টর্নেডো।
আর মনে হচ্ছে যে সাগরের মাঝখানে আছি, বিলের মাঝখানে। It was look like কক্সবাজার বিচ। এখানে কিছু ভাই আমাদের সাথে পরিচিত হচ্ছে। ভাইয়ের নাম কি? জাভেদ, মোহাম্মদ জাভেদ। আপনারা কোথা থেকে আসছেন? এটা হচ্ছে পালোয়াল পার্কের ভিতরে একটা ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা এটা হচ্ছে মেন ঝুলন্ত ব্রিজ, এটা পুরা স্প্রিং করে। ভাই ভয় লাগতেছে। তাহলে এটা নাড়ানো যাবে নিজেরা? এখান থেকে কিন্তু আমাদের যে লেকটা, এখানে মূলত আপনারা রাঙ্গামাটি যদি আপনারা স্পেশালি কাপ্তাই লেকে আসেন, তাহলে আমি যেটা বলবো, যেখানেই যাবেন আপনি হয় পাহাড় দেখবেন, পাহাড় থেকে লেকটা দেখবেন, না হয় লেক থেকে পাহাড় দেখবেন, এবং দুইটা ভিউজই অনেক অনেক জুস। লেকটাকে এই পরন্ত বিকালে আরও বেশি ভালোভাবে এক্সপ্লোর করার জন্য এখানে বসার জন্য কিছু জায়গা করা হয়েছে। ইটস রিয়েলি নাইস। আমি এখন আমাদের হোটেলের রোস্টপে আছি এবং এখান থেকে রাঙ্গামাটির একপাশে যে বড় বড় পাহাড়গুলো আর একপাশে কাপ্তাই লেকের একটা অংশ দেখা যায়। খুব সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে হোটেল নাদিশা ইন্টারন্যাশনাল, যেটা আমরা যারা ঢাকা থেকে আসি, ঢাকা থেকে আমাদের যে বাসগুলো লাস্ট স্টপেজ সেটা হচ্ছে রিজার্ভ বাজার। আপনি বাস থেকে নামার সাথে সাথেই এই হোটেলটা পেয়ে যাবেন ঠিক সামনেই, এবং তারা খুব রিজনেবল প্রাইসে আমাদেরকে রুম অফার করতেছিল। আমরা 1000 টাকা দিয়ে একটা রুম নিই এবং রুম ফাঁকা থাকায় তারা আমাদেরকে সকাল 7টা বাজেই আমাদেরকে রুম দিয়ে দেয়। আপনি যদি আমার এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। I would like to request you, please do subscribe me, and if you already subscribe me, once again, thank you so much.